আসসালামুআলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি। আমিন। আজ পবিত্র রমজান মাসের প্রথম দিন। আজকের ব্লগটি আমি জোহর নামাজ আদায় করার পর থেকে শুরু করেছি। আজ বাসায় আদিয়ান ছাড়া বাকি সবাই রোজা আছে, তাই দিনের বেলা রান্না করার ঝামেলা নেই। আদিয়ানের খাবারটুকু শুধু বানিয়ে নিয়েছি। আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি ফ্লাওয়ারগুলো রেখে দিচ্ছি বোর্ড দিয়ে, এটা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম আর কালার করে নিয়েছিলাম। ফ্লাওয়ারগুলো অনেক দিন আগে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেট করার আসলে সময় পাচ্ছিলাম না, তাই আজকেই করে নিলাম। রোজার দিন তো আসলে সকাল সকাল তেমন কোনো কাজ থাকে না, তাই ঘরের টুকটাক কাজ কিন্তু আস্তে ধীরে গুছিয়ে নেওয়া যায়। ফলগুলো আমি ঝুড়িটাতে রেখে দিয়েছি, সেই সঙ্গে খেজুর আর ট্যাং এনেছিল, ওগুলোর প্যাকেট আর খোলা হয়নি, তো আজকে এগুলোকে খুলে কাচের জারে রিফিল করে নিচ্ছি। খেজুরটা আমার বাসায় সব সময়ই আনা হয় আর এটা আমাদের সারা মাসই খাওয়া হয়, তো সেদিক থেকে চিন্তা করলে এটা রোজার জন্য আনা হয়নি, আগে আনা হয়েছিল। কিন্তু ট্যাংটা নতুন আনা হয়েছে। ট্যাং খেতে বাবুর বাবা পছন্দ করে, যদিও আমার খেতে ভালো লাগে না। আর্টিফিশিয়াল কোনো জুসই খেতে আমার ভালো লাগে না। আমি ফল দিয়ে ন্যাচারাল যে জুসটা আছে ওইটা বানিয়ে খেতেই বেশি পছন্দ করি। এই রোজার দিনে যাদের বাসার বাবুরা সব বড় হয়ে গেছে তাদের তো আর দিনের বেলায় কিচেনে আনাগোনা করতে হয় না, কিন্তু আমাদের কিন্তু কিচেনে আনাগোনা লেগেই থাকে। বাচ্চাদের জন্য খাবার বানানো তো আসলে বন্ধ হয় না, খাক আর না খাক খাবার টাইমলি বানাতেই হয়। তো বড়জন জোর করেই রোজা থেকেছে, তো জোর করছিল রোজা থাকবেই, কিছুতেই তাকে দমাতে পারিনি। আর আমিও খুব একটা জোর করিনি, রোজা থাকলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। ও রোজা থাকতে চাইলে আমি থাকতে দিই। ওর বাবা প্রথম না করে, তারপর তার বাবাও পারমিশন দিয়ে দিয়েছে। হালিম রান্না করব, তার জন্য রাঁধুনির রেডি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। প্যাকেজিংটা খুলে এর মাঝে থাকা শস্যদানার যে বড় প্যাকেটটা আছে ওইটা আমি 2 কাপ গরম পানিতে ভিজিয়ে রাখবো। টকবক করে ফুটতে থাকে যে গরম পানিটা, ওই পানিটা এখানে ব্যবহার করেছি। কিভাবে করতে হবে সব কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে, দেখে করে নিতে পারলেই হয়ে যায়। খুবই সহজ বানানো। 15 মিনিট আমি শস্যদানাটা ভিজিয়ে রাখার পর হালিম বসিয়ে দিতে চলে আসলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে মাংসটা অ্যাড করতে হবে। আপনি যে মাংসটাই দিতে চান, গরু, খাসি অথবা মুরগি, আমি এখানে রান্না করা গরুর মাংস দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সঙ্গে থাকা প্যাকেটে যে মশলাটা আছে সেই মশলাটা। আপনি যদি এখানে কাঁচা মাংস রান্না করে নিতে চান তাহলে এই মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে তারপর ঝোল দিয়ে সেদ্ধ করে মাংস যেভাবে রান্না করা হয় সেই প্রক্রিয়াটা শেষ করার পর এই শস্যদানাটা অ্যাড করবেন। আমার যেহেতু মাংসটা রান্না করাই ছিল, আমি এখানে অ্যাড করে দিয়েছি খুব জলদি। সেই সঙ্গে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ঢেকে দিচ্ছি। এখন ঝোলটা ঠিক হয়ে গেলেই হালিম রেডি হয়ে যাবে। এদিক দিয়ে আমি ছোলাটা রান্না করার জন্য ফ্রিজ থেকে আমি ছোলা যেগুলো সংরক্ষণ করেছিলাম ওইখান থেকে প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা আমার আগের ভিডিওতে যারা দেখেছেন নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিভাবে ইফতারের জন্য সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম। ছোলা ভুনা করার জন্য একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি কিছুটা সরিষার তেল। সয়াবিনের পাশাপাশি সরিষার তেল কিছুটা দিবেন, এতে করে ছোলা ভুনার স্বাদটা একদম হোটেলের স্বাদের মতোই পাওয়া যায়। সেই সাথে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে ছোলাটা আমি দিয়ে দিয়েছি। ছোলার সঙ্গে আলুও কিন্তু সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব গুঁড়া মশলাগুলো আমি হাফ চামচ করে দিয়ে দিব। এটা ছোলা কতটুকু রান্না করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু মশলাগুলো দিতে হবে।
গুঁড়া মশলাগুলো অ্যাড করার পর আমি এখানে একদম মিহি কুচি করা কিছু গাজরও অ্যাড করে দিয়েছি। সেই সঙ্গে এখানে আমি পানি আর কুচি করা কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আলু আর গাজরটা যখন আরও বেশি ম্যাশ হয়ে যাবে, এখানে আমি কিছুটা আদা বাটাও দিয়ে দিয়েছি, সেই সঙ্গে পানিটা এখন অ্যাড করে দিলাম। এখানে আলুটা আরও যখন একদম চটকে মাখা মাখা হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে ছোলা বোনাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমার হালিমটাও হয়ে গিয়েছে। এই পাত্রটা এখন আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। ছোলা বোনাটা প্রায় হয়ে গিয়েছে। আলুর সেদ্ধটা যে টুকরা টুকরা করেছিলাম সেটা কিন্তু স্প্যাচুলা দিয়ে যখন নাড়াচাড়া করেছি, এ পর্যায়ে কিন্তু ভেঙে একটু মাখা মাখা টেক্সচার হয়েছে ছোলাটার। ফ্রিজে যে তরমুজটা রেখেছিলাম সংরক্ষণ করে, সেখান থেকে কিছু টুকরো বের করে নিয়েছি। তরমুজের জুস বানাবো, আপনাদের সাথেও শেয়ার করি। এই তরমুজ টুকরোগুলো নামিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট পর আইস থেকে স্বাভাবিক পর্যায়ে কিন্তু তরমুজগুলো চলে আসবে। এখন দেখে তো বরফের টুকরোই মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর কিন্তু এগুলো নরম হয়ে যাবে। আর সেম এই টেক্সচারেও কিন্তু এটা ব্লেন্ড করে নেওয়া যায়। আমি নরম হতে কিছুটা সময় দিয়েছি। এখন একটা মেজারমেন্ট জগে আমি নিয়ে নিয়েছি, কারণ এই প্লাস্টিকের এটাতে ব্লেন্ড করতে অনেক সুবিধা। সেই সঙ্গে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা ওই রকম দিয়ে দিবেন। দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু তরমুজের জুস রেডি হয়ে যাবে। চাইলে এর সঙ্গে সামান্য একটু পুদিনা পাতা, একটু লেবুর রসও মিক্সড করতে পারেন। আমি প্লেন তরমুজের জুসটাই পছন্দ করি খেতে, তাই এর সঙ্গে আর কোনো কিছু মিশাইনি। অনেকেই ছেঁকে তরমুজের জুসটা খান না, সরাসরি এভাবেও খেয়ে থাকেন। আর আমার বাসায় হচ্ছে তরমুজের লার্মসটা বাদ দিয়ে ছেঁকে দিলে সবাই খেতে পছন্দ করে, তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একটি কাচের বোতলে সংরক্ষণ করেছি, কারণ এটা আমি আবার ফ্রিজে উঠিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা মানে অনেকক্ষণ আগে বানিয়েছি, যেহেতু ঠান্ডা যে ভাবটা আছে নর্মাল ফ্রিজে রেখে দিলে ওইটা বজায় থাকবে। এখানে ট্যাঙের শরবতটাও আমি এই মেজারমেন্ট জগে বানিয়ে নিচ্ছি। এটাও আমি ফ্রিজে উঠিয়ে রাখবো কাচের একটা জগে ঢেলে দিয়ে। তারপর একদম যখন ইফতারের টাইম হবে ওই সময়টাতে আমি ফ্রিজ থেকে নামাবো। এমনি যতই ঠান্ডা পানি না খাওয়া হোক, সারাদিন রোজা থাকার পর ঠান্ডার শরবত না খেলে কিন্তু গলাটা একদম শুকিয়েই থাকে, একদম তৃষ্ণা আর পিপাসা মিটে না। তাই ইফতার টেবিলে আর কিছু থাক আর না থাকুক, জগ ভর্তি ভর্তি করে শরবত, জুস এগুলো কিন্তু থাকতেই হবে। আমার বাসায় ফল খুব একটা ম্যান্ডেটরি না যে ইফতার টেবিলে ফল রাখতে হবে। ফল কেটে রাখলেও দেখা যায় কেউ খেতে চায় না। এই জন্যই আমি ফলটা ইফতার টাইমে অ্যাভয়েড করি, পরবর্তীতে ক্ষুধা পেলে ইফতারের পর কেটে খাওয়া হয়। এদিকে আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। বেসনে আমি সামান্য একটু কালি জিরা আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে আমি বেসনটাকে আগে রেডি করে রেখেছিলাম। আমার পূর্বের ব্লগে নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পেয়েছেন। এখন আমি বেসন মিক্সটা এভাবে গুলিয়ে কিছুক্ষণ সময় ধরে রেখে দিব। আর বেসনটা পানি দিয়ে এমনভাবে মিক্সড করেছি, এটা খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি। টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে রেস্টে রেখে দিব। ইফতারের আগ মুহূর্তে ভাজা পোড়া যা করার, বেগুনি ভাজার, তখন ভেজে নিব আর কি। এখানে আমি বেগুনি করার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি, আর আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে বেগুনটাকে কেটে নিব। বেগুন কি টাইপের সেটার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে কি সাইজের বেগুনি হবে। এই বেগুনটার শেপ এরকম ছিল, তাই আমি ভাবলাম নিচের দিকটুকু গোল করে আর উপরের দিকটুকু এরকম পাতলা করে বেগুনির শেপগুলো দিই, তাই আমি এভাবেই কেটে নিয়েছি। এখন একটা বাটিতে পানি দিয়ে এখানে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি বেগুনটা। এদিকে হালিমটা হয়ে গিয়েছে, তাই এখানে পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ সব কিছু যা যা আমি হালিমে দিব সব নিয়ে নিয়েছি এখানে দেওয়ার জন্য। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা আগে আমি রেডি করে কাচের একটা পাত্র ভরে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, এই জন্য কিন্তু আমার কাজে অনেক বেশি সুবিধা হয়েছে।
এদিকে আমি হালিমটা প্রায় প্রিপেয়ার করেই রেখে দিব, যদিও ইফতারে এটা সঙ্গে সঙ্গে খাওয়া হবে না, কিছুক্ষণ পর খাওয়া হবে, পরবর্তীতে ওভেনে গরম করে আবার সার্ভ করব। এদিকে ভাজা পোড়াগুলো যা করার আমি করে নিচ্ছি। ইফতারের আগে না আসলে খুব তাড়াহুড়া লেগে যায়, সারাদিন আস্তে ধীরে কাজ করলেও ইফতারের আগ মুহূর্তে দেখা যায় সময় হয়ে গেছে এরকম একটা তাড়া থেকেই যায়। তো আমারও আজকে আবার প্রথম রোজা হওয়াতে টাইমটা ঠিক আমি মানে পরিমাপ করতে পারিনি, দেখা গেছে যে লাস্ট পর্যায়ে এসে আমার খুব তাড়াহুড়া লেগে গিয়েছিল, তাই ভাজা পোড়া আইটেম আমি খুব বেশি একটা করিনি। তারপর দেখলাম যে প্রথমে মনে হয়েছিল কম হয়ে গেছে, কিন্তু খেতে বসে মনে হলো একদম পারফেক্ট হয়েছে, বরং আরও কয়েকটা নষ্ট হয়েছিল, আর একটু কম হলেও হয়ে যেত খাওয়া। কিন্তু সারাদিন রোজা থেকে না মনে হয় ইফতারে বসলে হয়তো সবাই সব কিছু খেয়ে ফেলবো, ওরকমটা কিন্তু আসলেই হয় না। ইফতার টেবিলে খাওয়া কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যায় না, যদিও মনে হয় যে অনেক ক্ষুধা পেয়েছে, অনেক হয়তো খাবো, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায় খাবার কিন্তু অল্পই লাগে। আপনাদের কার রোজা কেমন কেটেছে আশা করছি আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও আশা করছি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা আমাকে নিয়ে কি ভাবছেন, আমার ভিডিও সম্পর্কে কি বলতে চাইছেন, কমেন্টসের মাধ্যমে যখন আমি সেটা জানতে পারি আমার ভীষণ ভালো লাগে। যারা আজ প্রথম আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইফতার খাওয়ার পরই খুব জলদি চলে গিয়েছিলাম, নামাজ আদায় করে নিয়েছি সবাই। তো নামাজ আদায় করার পর বাটিতে দই সার্ভ করে নিচ্ছি। সব ভাজা পোড়া আর হেভি খাবারের পাশে যদি দইটা খাওয়া হয় তাহলে কিন্তু একদিকে পেটটা ঠান্ডা থাকে, অন্যদিকে দই খেলে কিন্তু স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি, তাই ভারী খাবারের সঙ্গে সঙ্গে দইটা অবশ্যই রাখা উচিত। আর এদিকে হালিমও খাওয়া হয়নি, হালিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা হালিম তো আর পরিবেশন করা যায় না, তাই আমি ওভেনে দিয়ে হালিমটা গরম করে নিয়েছি আর বাটিতে সার্ভ করে দিচ্ছি। সেই যে বলছিলাম ইফতার টেবিলে বসলে মনে হয় খাবার মনে হয় কম হয়ে গেল, আরও কিছুর দরকার ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন খাবার আসলে কিছুই খাওয়া হয়নি, সবার পেট কিন্তু অল্প খেলেই ভরে যায় এরকমই। সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।